আমার নাম আরিফ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম সেখানেই পরিচয় হয়েছিল নাইমের সঙ্গে। 4 বছরের বন্ধুত্বে আমরা এতটাই কাছের হয়ে গিয়েছিলাম যে সবাই আমাদের দুই ভাই বলেই চিনত। নাইমের সঙ্গে অনেকদিন ধরে আমার কোনো যোগাযোগ নেই। চাকরি হওয়ার পর থেকেই আসলে কোনো যোগাযোগ হয় না তেমন একটা। হঠাৎ একদিন নাইম আমাকে ফোন করে বলল, দোস্ত আমার বিয়ে, তুই না এলে কিন্তু বিয়ের মঞ্চে বসবো না। আমি হেসে বললাম, যেভাবেই হোক আসবো। সমস্যা একটাই, আমি জীবনে কোনোদিন নাইমের গ্রামের বাড়ি যাইনি। গ্রামের নামটাই শুধু জানতাম, রাস্তা বাড়ি আশপাশ কিছুই চিনতাম না। নাইম বলেছিল, তুই শুধু বাজারে নেমে আমাকে ফোন দিবি, আমি এসে নিয়ে যাব। বিয়ের আগের দিন অফিসের কাজ শেষ করে বিকালে রওনা দিলাম, কিন্তু ভাগ্য যেন সেদিন অন্য কিছু লিখে রেখেছিল। বাস মাঝপথেই নষ্ট হয়ে গেল। তারপর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। আর যখন গ্রামের ছোট্ট বাজারে পৌঁছালাম তখন রাত প্রায় 12টা। বাজারের সব দোকান বন্ধ, চারপাশে ঘন অন্ধকার। দূরে একটা কুকুর হঠাৎ ডেকে উঠতে আমার বুকটা কেঁপে উঠল। আমি ফোন বের করে নাইমকে কল দিলাম। এরপর নাইম ফোন ধরে বলল, হ্যাঁ কোথায় তুই, চলে আসছিস? আমি বললাম, হ্যাঁ আমি এই তো বাজারেই আছি। নাইম বলল, একটুখানি দাঁড়া, আমি পাশেই আছি। তারপর একটুখানি পরেই দেখি নাইম চলে এসেছে। হেলমেট খুলতে দেখি নাইম, সেই পরিচিত হাসি, সেই মুখ, সেই গলা, আমার সব থেকে প্রিয় বন্ধু। আমাকে দেখে বলল, দোস্ত চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি ব্যাগ নিয়ে বাইকে উঠে বসলাম। যেতে যেতে বললাম, তোদের বাড়ি এখান থেকে কত দূর? নাইম বলল, এই 40 কিলো মতো হবে। আমি বললাম, এটা তো বেশ দূর। সে বলল, গ্রামের ভেতরের রাস্তা তোর যেতে ভালোই লাগবে। কিছু দূর যাওয়ার পর খেয়াল করলাম দুই রাস্তার পাশে আর কোনো বাড়িঘর নেই, শুধু অন্ধকার আর বিশাল বিশাল গাছ। আমি জিজ্ঞাসা করলাম, এই রাস্তা দিয়ে বাড়ি? নাইম হেসে বলল, কেন, তোর কি ভয় করছে? আমি বললাম, না না, তুই আছিস না, ভয় কিসের। দুই বন্ধু অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো আমাদের বাইকের পেছনে আরেকটা গাড়ি আসছে। আমি ঘুরে তাকালাম, দেখলাম কেউ নেই। আবার সামনে তাকাতেই দেখলাম রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা একটা মানুষ দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বললাম, নাইম, সামনে মানুষ। কিন্তু নাইম যেন কিছুই দেখলো না। বলল, কি রে, কি ভুলভাল বকতেছিস, আমি তো কিছুই দেখি না। সে একই গতিতে বাইক চালিয়ে সোজা যেতে লাগলো। আর ঠিক তখনই বুঝতে পারলাম আমরা যে রাস্তাতে যাচ্ছি সেটা কোনো গ্রামের রাস্তা না। ইতোমধ্যে আমার কাছে মনে হচ্ছে আমরা যেন ঘুটঘুটে অন্ধকার কোনো জঙ্গলের ভিতর ঢুকে পড়েছি। নাইমকে বললাম, কিরে, তোদের রাস্তা তো ভয়ঙ্কর কেন? নাইম বলল, কেন, তুই কি ভয় পাচ্ছিস নাকি? আগে তো খুব সাহস দেখাতি, এখন কি হলো? গ্রামের রাস্তা এমনই হয়, ভয় পাস না, আমি আছি তো। চারিদিকে একদম অন্ধকার, বাইরের পৃথিবীটা যেন হঠাৎ হারিয়ে গেল। না কোনো মানুষের শব্দ, না কোনো ঝিঝি পোকার ডাক, এমনকি বাতাসেও যেন থেমে আছে। আমি ধীরে ধীরে বললাম, নাইম, এই জায়গাটা এত চুপচাপ কেন? নাইম কোনো উত্তর দিল না, শুধু বাইক চালিয়ে যাচ্ছিল। আমি আবার বললাম, শুনছিস? আমার একটু একটু ভয় করছিল। এবারও কোনো উত্তর নেই। আমার খুব একটা ভালো না লাগলেও আমি ভাবলাম এটা স্বাভাবিক বিষয়, হয়তোবা মনের অজান্তেই এমন হচ্ছে। হঠাৎ করে বাইকের হেডলাইট জ্বলে উঠলো, আবার নিভে গেল, আবার জ্বলে উঠলো। সামনে তাকিয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সামনে দেখি একটা কেউ দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা মেয়ে, বয়স 7-8 হবে। সাদা ময়লা জামা, মাথা নিচু, চুলগুলো মুখের উপর ঝুলে আছে। আমি চিৎকার করে বললাম, নাইম থাম, সামনে একটা বাচ্চা। নাইম যেন কিছুই শুনলো না, সে সোজা বাইক চালিয়ে চলে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম, মনে হলো এবার ধাক্কা লাগবেই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খেয়াল করলাম কেউই ছিল না। তখন নাইম হঠাৎ পিছনে ফিরে বলল, কি রে, তুই কি ইচ্ছা করে আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? আমি বললাম, না, আমি সত্যিই দেখেছি। তাহলে কিছু হয়নি তো এমন করছিস কেন? কিছু খেয়েছিস নাকি তুই? আমি বললাম, কি কি বলিস তুই এসব? নাইম বলল, আর একবারও কিন্তু ফাজলামি করবি না, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমি আর কোনো কথা বললাম না। আমরা আবার চলতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমাদের বাইকের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। চারিদিকে সেই নিস্তব্ধতা। নাইম নিচে নেমে বলল, দাঁড়া দেখি। আমি তাকিয়ে আছি চারিদিকে। হঠাৎ শুনলাম আমার একদম পেছনে কেউ ফিসফিস করে বলল, আরিফ। আমি সঙ্গে সঙ্গে ঘাড় ঘোরালাম, কেউ নেই। আবার সেই গলা, এবার যেন একেবারে আমার ঘাড়ের কাছে। আমার হাত পা কাঁপতে শুরু করেছে। আমি দৌড়ে নাইমের কাছে যেতে যাব, ঠিক তখনই আমার চোখ পড়ল বাইকের আয়নায়। আয়নায় আমি স্পষ্ট দেখতে পেলাম আমার ঠিক পেছনে লম্বা একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। তার মাথা অস্বাভাবিকভাবে একদিকে বাঁকানো, চোখ দুটি জলজল করছে আগুনের মতো। আমি ভয়ে ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কিছুই নেই। আবার আয়নাতে তাকাতেই দেখি ছায়াটা যেন আবার আমার কানের কাছে মুখ নিয়ে এসেছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। ঠিক তখনই নাইম আমার কাঁধে হাত রেখে বলল, চুপ, ওরা জেনে যাবে আমরা এখানে আছি। আমি স্তব্ধ হয়ে গেলাম। ওরা কারা? আমি কিছু জিজ্ঞাসা করার আগেই জঙ্গলের গভীর থেকে অসংখ্য মানুষের হাসির শব্দ এলো। দেখে মনে হচ্ছিল শত শত মানুষ অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আমাদের দেখছে। তারপর একসঙ্গে গাছের সব ডাল নড়ে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয় একটু বাতাস ছিল না।
ঠিক তখনই খেয়াল করলাম জঙ্গলের এক পাশ দিয়ে শা শা করে বাতাস আমাদের দিকে আসছে, চারিদিকে যেন ভেঙে চড়ে যাচ্ছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কাঁপতে কাঁপতে নাইমের হাত চেপে ধরলাম। দোস্ত, আমি আর এই রাস্তা দিয়ে যাবো না, প্লিজ আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে চল। নাইম আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, ভয় পাস কেন, আমি তো আছি। আমি মাথা নাড়ালাম, না কিছু ঠিক নেই, এই জঙ্গলটা ভালো লাগছে না, চল ফিরে যাই। নাইম আবার একটু গম্ভীর গলায় বলল, ফিরে যাওয়ার রাস্তা নেই আরিফ। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠলো। মানে কি বলছিস? আরে বাবা, আমি আছি তো, এটাই আমাদের বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তা, তুই চিন্তা করছিস কেন? আমরা ঠিক সময় পৌঁছে যাব। আমি ওর চোখের দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য মনে হলো ওর চোখ দুটো আগের মতো নেই, একটু কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আমি চোখ পিটপিট করতেই সব স্বাভাবিক। নিজেকে সামলালাম, বোঝালাম ভয়ের কারণে ভুল দেখছি। বাইক আবার স্টার্ট হলো। নাইম বলতে শুরু করলো, তুই আগেও যেমন ভীতু ছিলি এখনো ঠিক তেমনই আছিস, নাকি ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছিস? আমি বললাম, ইচ্ছে করে কেন ভয় দেখাবো, সত্যি আমার ভয় করছে। আমরা চলতে শুরু করলাম, কিন্তু কয়েক মিনিট পর আমার মনে হলো আমরা একই জায়গায় বারবার ফিরে আসছি। রাস্তার পাশে একটা ভাঙা বট গাছ আর একটা পরিত্যক্ত কুয়ো। এই জিনিস আমি আগেও দেখেছি। আমি বললাম, নাইম আমরা কি ঘুরপাক খাচ্ছি নাকি? ও কোনো উত্তর দিল না, শুধু আগের চেয়ে একটু বেশি গতিতে বাইক চালাতে লাগলো। কিছু দূর যেতেই খেয়াল করলাম কেউ একজন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, হাত দুটো উঁচু করে আমাদেরকে বলল, ওই ছেলে, ওই রাস্তায় যেও না। আমি নাইমকে বললাম, নাইম থাম, উনি কিছু বলতে চান আমাদেরকে। নাইম বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এইখানে গাড়ি থামাবো? উনি কোনো মতেই মানুষ হতে পারে না, আমাদের যে করেই হোক বাড়িতে যেতে হবে। নাইম আরো দ্রুত গাড়ি চালাতে লাগলো। আমি পেছনে তাকিয়ে দেখি লোকটা আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে। কিছুক্ষণ পরেই হঠাৎ করে আমাদের বাইকের ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে আবার নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। ভয়ে আমাদের পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছিল। নাইম বলল, দাঁড়া দেখি গাড়িটার কি হয়েছে। গাড়িটা কিছুক্ষণ চেক করার পরে নাইম বলল, দোস্ত গাড়িটা নষ্ট হয়ে গেছে, এখন কি করব? আমি বললাম, এখন উপায়টা কি? আশপাশে তো কেউ নেই, আমরা পৌঁছাবো কিভাবে? নাইম বলল, আমরা বেশি দূরে নেই, আর মাত্র আধা কিলো মতো হবে, আমরা দৌড়ে চলে যাব। আমি বললাম, নাইম কোনো সমস্যা? তুই কি কিছু লুকাচ্ছিস আমার থেকে? নাইম বলল, সত্যি বলতে আমারও প্রচন্ড ভয় করছে। তুই যা যা দেখেছিস আমিও দেখেছি, কিন্তু আমি তোকে বলিনি তুই ভয় পাবি বলে। কিন্তু সত্যি বলতে আমি আর সহ্য করতে পারছি না। বাইক জাহান্নামে যাক, চল দৌড়াই। দুই বন্ধু হাত ধরে প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। গাছের ডালগুলো যেন আমাদের উপর আছড়ে পড়ছে, পায়ের নিচে শুকনো ডাল ভাঙার শব্দ। মনে হচ্ছিল আমাদের পেছনে যেন কেউ দৌড়াচ্ছে, কিন্তু সাহস করে আমরা কেউই পেছনে তাকালাম না। প্রায় 10 মিনিট দৌড়ানোর পর সামনে আলো দেখতে পেলাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, দোস্ত মনে হয় বের হয়ে গেছি। আমরা দৌড়ে কাছে যেতেই দুজনেই একসঙ্গে থেমে গেলাম। সামনে একটা মোটরসাইকেল। হঠাৎ যেন আমাদের হৃৎপিণ্ড থমকে গেল। এটা আমাদেরই মোটরসাইকেল, যেটা আমরা পেছনে ফেলে এসেছি। নাইম হতভম্ব হয়ে বলল, অসম্ভব, আমরা তো সোজা দৌড়েছি। আমি বললাম, না না, আবার দৌড়াই, চল, কিছু একটা সমস্যা আছে। আবার দৌড়ালাম, আরো দ্রুত, আরো অনেকক্ষণ। কিন্তু শেষে আবার সেই বাইক, আবার সেই ভাঙা কুয়ো, আর সেই আম গাছ। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। নাইম এবার সত্যি ভয় পেয়ে গেল। নাইম বলতে থাকলো, দোস্ত কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না, আমরা তো একই জায়গায় বারবার ঘুরে ঘুরে আসছি। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা কাশির শব্দ ভেসে এলো। আমরা দুজনেই তাকিয়ে দেখি একজন বৃদ্ধ লাঠি হাতে দাঁড়িয়ে আছেন, ছেঁড়া ধুতি, সাদা দাড়ি, চোখ দুটো একদম স্থির। বৃদ্ধ ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এসে নাইমের দিকে তাকিয়ে বলল, বাবা তুই কাকে নিয়ে বাড়িতে যাচ্ছিস? নাইম অবাক হয়ে বলল, কেন, আমার বন্ধু। বৃদ্ধের মুখে অদ্ভুত হাসি। বললেন, মৃত মানুষ আবার বন্ধু হয় নাকি? নাইম ভয়ে ভয়ে আমার দিকে তাকালো। ও যে আমাকে দেখে ভয় পাচ্ছে এটাও চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি ভয়ে কেঁদে ফেলেছি তখন। নাইমকে বললাম, নাইম উনি ভুলভাল বকতেছে কেন, চল আমরা পালাই। নাইম আমার হাতটা শক্ত করে ধরে বলল, চল এবার আর থামবো না। এই বলে দুজন দৌড়াতে শুরু করলাম। যত যাই কিছু হয়ে যাচ্ছিল আমরা আর থামছিলাম না। কতক্ষণ, কত ঘন্টা ধরে আমরা দৌড়াচ্ছিলাম আমরা নিজেরাও জানি না। হঠাৎ আমার পা একটা গাছের শিকড়ে আটকে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। মাথা তুলে দেখি আমাকে ঘিরে অন্ধকারের মধ্যে অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চোখগুলো দিয়ে যেন আগুন ঠিকরে পড়ছে আর আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে চিৎকার করে নাইমকে ডাকলাম, দোস্ত বাঁচা। নাইম আমার দিকে দৌড়ে আসছিল। ঠিক তখনই দেখলাম নাইমকে অসংখ্য হাত এসে জাপটে ধরে জঙ্গলের মাঝখানে নিয়ে চলে গেল। আমি চিৎকার দিয়ে ডাকতে থাকলাম, নাইম নাইম, কোনো সাড়া নেই। এরপর আর কিছু মনে নেই। এই ছেলে, ছেলে চোখ খোলো। কারো ডাকে ধীরে ধীরে আমার জ্ঞান ফিরল। চোখ খুলে দেখি চারপাশে গ্রামের অনেক মানুষ দাঁড়িয়ে আছে।
আমি একটা আম গাছের নিচে পড়ে আছি, জামা কাপড় কাদা আর শুকনো পাতায় ভরা। একজন লোক আমাকে পানি খাওয়ালো। হঠাৎ আমি উঠে বসে আতঙ্কিত গলায় বললাম, নাইম কোথায়? আমার বন্ধু কোথায়? ও তো আমার সাথে ছিল। লোকজন একে অপরের দিকে তাকাতে শুরু করলো। একজন বয়স্ক মানুষ অবাক হয়ে বললেন, কোন নাইম? আমি বললাম, চাচা, আমি ঢাকা থেকে এসেছি, আমার বন্ধুর নাম নাইম। গত রাতে ও আমাকে বাস স্ট্যান্ডে আনতে গিয়েছিল বাইক নিয়ে। নাইমের পরিচয়, বাবার নাম, সবকিছু বললাম। মুহূর্তেই সবাই সবার দিকে তাকাতে শুরু করলো। একজন ধীরে ধীরে আমাকে বললেন, বাবা, তুমি কি বলছো? আমার হাত পা কাঁপতে লাগলো। বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, নাইম তো বাবা গতকাল রাতেই বাইক দুর্ঘটনায় মারা গেছে, তোমাকেই নিতে গিয়েছিল। আমরা সারা রাত তার লাশ নিয়ে ব্যস্ত ছিলাম, আজ দুপুরে তার জানাজা হবে। কথাটা শুনেই আমার শরীর অবশ হয়ে গেল। আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেল। না না, এটা হতে পারে না। নাইমের সঙ্গে এসেছি আমি, ও আমাকে বাস স্ট্যান্ডে নিতে গিয়েছিল, একসঙ্গে বাইকে এসেছি আমরা, সারা রাত আমরা জঙ্গলের ভেতরে ছিলাম। আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না কোনোভাবে, আমি ওদেরকে বোঝাতে পারছিলাম না। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা অন্য কোনো নাইমের কথা বলছেন। ওরা বলল, বাবা, কোনো ভুলই হচ্ছে না, নাইম গতকাল সন্ধ্যায় মারা গেছে, ও তোমাকে আনতে গিয়েছিল। আমি বললাম, তাহলে আমি কার সঙ্গে আসলাম? নাইমই তো আমাকে নিয়ে আসলো। যাই হোক, সবাই মিলে আমাকে অনেক বোঝালো। তারপর গেলাম নাইমের বাড়িতে। দুপুরে জানাজা হলো নাইমের। এবার আমার একটু একটু করে বিশ্বাস হলো নাইম সত্যি মারা গেছে। কিন্তু আমার সঙ্গে গতকাল তাহলে কে ছিল? তারপর সেখান থেকে আমি ফিরে আসি, কিন্তু আমি আজও বুঝতে পারি না নাইমই কি সেদিন আমাকে আনতে গিয়েছিল। ওটা তো নাইমই ছিল, আমার বন্ধুই ছিল। কিন্তু এটা এটা কিভাবে সম্ভব? একজন মৃত মানুষ কিভাবে আমাকে আনতে যেতে পারে?